2 মাস ডিভানে শুয়ে শুয়ে মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে আমার। আলো সামিনের দিকে কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিছানার মাঝামাঝি দুটো কোল বালিশ দিয়ে বিছানা ভাগ করে নিন। অনেক উদার তুমি আসিয়া। বিড়বিড় করে বলে সামিন বাধ্য ছেলের মতো আলমারি থেকে বিশাল সাইজের দুটো কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখে। তারপর আলোকে বলে, তুমি কোন পাশটা নিতে চাও? আলো বিছানার দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, যেন সে বুঝে উঠতে পারছে না তার কোন পাশটা নেওয়া উচিত। সামিন বলে, তাড়াতাড়ি বলো, আমার ঘুম পাচ্ছে। আলো ডান পাশটা দেখিয়ে বলে, আমি এই পাশে থাকবো। ওকে। উত্তর দিয়ে সামিন অপর পাশে গিয়ে টানটান হয়ে শুয়ে পড়ে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলমারি থেকে একটা নর্মাল সুতি শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে শাড়িটা পাল্টানোর সময় তার কানে হাসির শব্দ পৌঁছায়। ঘরের ভেতর সামিন হাসছে। অদ্ভুত, এত বিশ্রীভাবে রাক্ষসের মতো ঘর কাঁপিয়ে হাসছে কেন? শরীরে শাড়ির আঁচল জড়িয়ে সে বেরিয়ে আসে। সামিন গা দুলিয়ে হাসছে, মনে হচ্ছে বিছানাটাও কাঁপছে। আলো কৌতূহলী হয়ে তাকে দেখছে। সামিনের হাতে কিছু একটা আছে, সেটার দিকে তাকিয়ে বারবার পাগলের মতো হাসছে। আলো তাকিয়ে আছে সামিনের দিকে। স্বভাবে বদ হলেও লোকটার হাসি সুন্দর। হাসলে মনে হয় যেন কত মাসুম একটা লোক, কত সহজ সরল একটা লোক। সামিন আলোকে দেখতে পেয়ে আরও জোরে জোরে হাসতে থাকে। আলোর মেজাজ খারাপ হয়ে যায়। ধমকের সুরে বলে, রাক্ষসের মতো হাসছেন কেন? সামিন বহু কষ্টে হাসি থামিয়ে তার হাতের ছবির অ্যালবামটা আলোর দিকে তুলে ধরে। ওটা আলোর ছোটবেলার ছবির অ্যালবাম। আলো তার ছোটবেলার ছবি দেখে লজ্জায় কুঁকড়ে যায়। একটা ছবিতে তার নাক বেয়ে সর্দি পড়ছিল, আরেকটা ছবিতে আলোর বেল মাথা। আতাউর আলো মজা করে ছবি দুটো তুলে রেখেছিল। সামিন আবারও হাসতে থাকে। আলোর লজ্জা রাগে পরিণত হয়। রেগেমেগে বলে, কোথায় পেয়েছেন এগুলো? আনিয়েছি তোমার ভাইদের দিয়ে, তোমার সব প্রয়োজনীয় প্রিয় গোপনীয় জিনিস। সবকিছু এখন আমার হেফাজতে। অ্যালবামের আরেকটা পাতা উল্টে আবারও হাসতে শুরু করে সামিন। এই ছবিতে আলো মুরগির ঠ্যাং চিবাচ্ছিল। ভয়ঙ্কর পর্যায়ের কুশ্রী একটা ছবি। সামিনের বুকে হাত দিয়ে হাসতে থাকে। হাসতে হাসতে বুক ব্যথা হয়ে গেল। আলো তেড়ে যায়। দিন ওটা, দিন বলছি। সামিন অ্যালবামটা পিছনে সরিয়ে হাসতে হাসতে বলে, দেব না। ইয়াশার মির্জা, ওটা আমার পার্সোনাল জিনিস। ধমকের সুরে বলে ওঠে আলো। এটা আমার পার্সোনাল বউয়ের পার্সোনাল জিনিস। ঠান্ডা গলায় বলে সামিন। আলো থাবা মেরে নিতে চায় অ্যালবামটা। সামিন দিতে নারাজ। এক প্রকার হাতাহাতি লেগে যায় দুজনার মধ্যে। একসময় আলো কিছুটা সফল হয় অ্যালবামটা নিজের দিকে টেনে নিতে, কিন্তু তৎক্ষণাৎ সামিন হ্যাচকা টান মারতে অ্যালবাম সহ আলো পড়ে যায় সামিনের গায়ে। হুট করে আলো পড়ে যাওয়ায় সামিন টাল সামলাতে না পেরে নিজেও পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় সামিনের চোখ দুটো রসগোল্লা সাইজের মতো বড় বড় হয়ে যায়। আলোর মাথা তার বুকে ঠেকে গিয়েছে। চুলের খোপা খুলে সামিনের মুখের উপর ছড়িয়ে আছে। ধীরে ধীরে হাত দিয়ে আলোর চুলগুলো সরিয়ে দেয়। আলো স্তব্ধ হয়ে গিয়েছে। কানে সামিনের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। তড়িঘড়ি করে উঠে বসে ছবির অ্যালবাম আঁকড়ে ধরে মাথা নিচু করে বসে থাকে আলো। সামিন ধীরে ধীরে উঠে বসে আলোর নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। আলোকে আর অস্বস্তিতে ফেলতে চায় না, তাই সেখানে দাঁড়িয়ে না থেকে হনহন করে বারান্দার দরজা খুলে সেখানে চলে যায়। বিছানার উপরে আলো কিছুক্ষণ থম মেরে বসেছিল। ধীরে ধীরে সেও উঠে দাঁড়ায়। অ্যালবামটা আলমারিতে তুলে রেখে চুপচাপ বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে থেকে গায়ে চাদর টানে। দীর্ঘক্ষণ বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে। একটু আগের ঘটনা মনে করে এখন মুচকি মুচকি হাসছে। সৃষ্টিকর্তা তার প্রতি বরাবরই সদয়। বউ না চাইতেও বুকে এসে পড়ে। আহ, কি কপাল তার! একা একা কিছুক্ষণ হেসে নিয়ে আবারও চেহারায় গাম্ভীর্য ফিরিয়ে আনার চেষ্টা করে সামিন। তারপর ঘরের ভিতরে গিয়ে বারান্দার দরজা লাগিয়ে দেয়। ঘুরে বিছানার দিকে তাকিয়ে দেখে আলো ওদিক ফিরে শুয়ে আছে, সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। সামিনা ধীরে ধীরে নিজের জায়গায় শুয়ে পড়ে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে আবার উঠে বসে। আশ্চর্যজনকভাবে এই ঘরে ঢোকার আগে চোখে গোটা রাজ্যের ঘুম ছিল, এখন সেই ঘুম নেই। বুকে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখনো বিশ্বাস হচ্ছে না তার আসিয়া তার বিছানায় ঘুমিয়ে আছে। মাঝখানে দুটো কোলবালিশ একটার উপর আরেকটা সাজিয়ে রাখা। এই দুটো মাঝখান থেকে সরতে কতটা সময় নেবে কে জানে। তবে সামিন ইয়াসার মির্জা তার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে প্রস্তুত। তার জীবনে আপাতত একটাই স্বস্তির ব্যাপার, আসিয়া তাকে তার মন জিতে নেওয়ার নমিনেশন দিয়ে দিয়েছে। এখন তাকে জিততেই হবে। মন জয় করার নির্বাচন, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচন, তবুও জেতাটা সহজ নয়। এমনভাবে সে জিততে চায় আসিয়াকে যে আসিয়া যেন নিজে এসে তাকে জয়ী ঘোষণা করে জয়ের মালা পরিয়ে দেয়। সামিন কথাগুলো ভাবতে ভাবতে মৃদু হাসে। আবারও তার কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে যায়। কতটা নাস্তানাবুদ হয়েছে ওই মেয়েটা। চেহারাটা দেখার মতো ছিল। মাথা ঘুরিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে ওঠে, আজকের জন্য অতটুকু যথেষ্ট আছিয়া। আমি কৃতজ্ঞ তোমার প্রতি।
কলিং বেল টিপে চোখে মুখে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে সামিন। কিছুক্ষণ পর দরজা খুলে দেয় আলো। সামিন মুখে চকারান্ত শব্দ করে বলে, বড্ড কেয়ারলেস তুমি। স্বামীর বাড়ি ফেরার সময় হয়েছে আর তুমি স্টার জলসা নিয়ে ব্যস্ত। এত করে কলিং বেল টিপছি, দরজা খোলার নামই নেই। আলো সামিনের থেকেও বিরক্ত হয়ে বলে, ফালতু কথা বলবেন না। কে স্টার জলসা নিয়ে পড়ে আছে? আমার জীবনটা কি স্টার জলসার সিরিয়ালের থেকে কম কিছু? জীবনটা বরবাদ হয়ে গিয়েছে আমার আপনার মেয়েদেরকে সামলাতে গিয়ে। সামিন আলোকে সরিয়ে দিয়ে বলে, সরো তুমি সামনে থেকে। কই দেখি আমার প্রিন্সেসরা কোথায়? দূর থেকে ছোট ছোট দুজন পরীর মতো নয়, বরং দুটো পরী দৌড়ে এসে তাদের বাবাকে আঁকড়ে ধরে। দুজনের চোখে পানি ছলছল করছে, ঠোঁট উল্টিয়ে রেখেছে। সামিনের মাথায় রাগ উঠে যায়, উৎকণ্ঠা নিয়ে বলে, ও মা, আমার মায়েরা কাঁদছে কেন? কে কি বলেছে ওদের? কার এত বড় সাহস? আলো পাত্তা না দেওয়ার মতো করে বলে, আমার এত বড় সাহস? তুমি? তোমার সাহস কি করে হয়? কি করেছো ওদের? মেরেছি ঠাস ঠাস করে, দুই গালে দুটো, দুটোর গালে মোট 4টা। কাটকাট বলে আলো। সামিন চোখ রাঙিয়ে বলে, সাহস কি করে হয় তোমার? কোন সাহসে এমন কাজ করলে? যে সাহসে আপনাকে চড় মেরেছিলাম একদিন। সামিন তার মেয়েদের আগলে নিয়ে তাদের চুমু দিতে থাকে, তারপর আলোর দিকে তাকিয়ে বলে, কি করেছিল ওরা? কেন মেরেছো? একজন আরেকজনের চুল ছিঁড়েছিল, টেনে থুথু দিচ্ছিল। সামিন তাচ্ছিল্যের সাথে বলে, এসব তো তোমার থেকেই পেয়েছে। এখন আমি তোমার দুই গালে দুটো দেই? আলো ভেঙচি কেটে কপাল কুঁচকে চলে যায়। সামিন বিড়বিড় করে বলে, বেয়াদব মহিলা, স্বামীকে একটু মান দিতে চায় না? বাচ্চাদের কোল থেকে নামিয়ে আলোর দিকে এগিয়ে যায় সামিন। কপাল কুঁচকে আলো টেবিলে খাবার বাড়ছিল, পেছন থেকে জড়িয়ে ধরে মৃদু স্বরে সামিন বলে, রাগ করলে? না, ছাড়ুন আমায়। বাচ্চাদের সামনে স্ত্রীর গায়ে হাত তোলার হুমকি দিচ্ছেন, খারাপ লোক। সামিন আলোকে ঘুরিয়ে নেয়, দুই গালে হাত রেখে বলে, কখন তোমাকে মারার কথা বললাম? এই মাত্রই তো বললেন, বলেছেন আমার দুই গালে দুটো দেবেন। সামিন হাসে, তারপর বলে, দুই গালে দুটো দেব বলেছি, কি দেব তা তো বলিনি। আলো সরু চোখে তাকিয়ে বলে, কি দেবেন? সামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে বলে, দেখাচ্ছি। কথাটা বলে সামিন ঠোঁট বাড়িয়ে দেয়। আলো লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেলে। ঝনঝন আওয়াজে সামিন চোখের পাতা মেলে তাকায়। চোখে রাজ্যের ঘুম। শব্দটা কানের ভেতরে যন্ত্রণা সৃষ্টি করছে। কিছু মুহূর্ত সময় নিয়ে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল তবে? বিরক্তিতে সামিন মাথা ঘুরিয়ে তাকায়। তখনও ঝনঝন শব্দ হচ্ছিল। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিল সামিন, মাঝপথে ভেঙে গেল, চুমুটাও দিতে পারল না। বিরক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ঘুম ঘুম চোখে উঠে বসে মাথা ঘুরিয়ে তাকায়। দেখে আলো আলমারির কাছে দাঁড়িয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সামিন ঘুম ঘুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তোমার কোনো অধিকার নেই এইভাবে অন্যের স্বপ্ন ভাঙার। ভাঙচুর করছিলে কেন? আলো সামিনের দিকে এক পলক তাকিয়ে ঝুঁকে নিচে পড়ে থাকা স্টিলের বক্সটা হাতে তুলে নেয়। সামিন বলতে থাকে, কি হলো, কি করছো? আলো হাতের বক্সটার দিকে তাকিয়ে বলে, এটা কি? ওটার মধ্যে তোমার গয়না। আলো বক্সটার দিকে তাকিয়ে আছে। সামিন বিরক্ত হয়ে বসে থাকে, আর চোখে আলোকে দেখে বিড়বিড় করে বলে, আমার সুখ দেখতে পারে না এই ভদ্রমহিলা। আলো সামিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, বিড়বিড় করে কি বলছেন? তোমাকে গালাগাল দিচ্ছি, এত সুন্দর একটা স্বপ্ন ভেঙে দিলে তাই। বক্সটা আলমারিতে তুলে রেখে গম্ভীর কণ্ঠে আলো বলে ওঠে, তা কি এমন স্বপ্ন দেখছিলেন আপনি যে সেটা ভেঙে যাওয়াতে আমাকে এত কথা শোনাচ্ছেন? গা থেকে চাদর সরিয়ে মেঝেতে পা রাখে সামিন। হাই তুলে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতেছে, ট্রফির গায়ে অধিনায়ক চুমু খেতে যাচ্ছিল, এটাই দেখেছি। তুমি চুমুটার খেতে দিলে না তাকে। কত অমানবিক তুমি। ভালো কিছু তোমার সহ্য হয় না। কথাটা বলে সামিন হেলে দুলে ওয়াশরুমে ঢুকে। আলো চুপচাপ কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকে। কি আজব লোক! বাংলাদেশ সেদিন ম্যাচ হেরে বাড়ি ফিরেছে, আর সে এখনো ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখছে। ভাবি আসবো? ফুলির মা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে বলে, এসো। ফুলির মা আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলে, আপনি তো গোসল করেননি, গোসল করে নিচে আসেন ভাবি। মেজো ভাবি আপনার জন্য অপেক্ষা করছে, তার বাপের বাড়ি থেকে লোক এসেছে আপনাকে দেখবে। আলো তৎক্ষণাৎ বলে, চল, আমি ফ্রেশ হয়েছি। গোসল করবেন না? আলো বিরক্ত হয়ে বলে, গোসল করানোর জন্য উঠে পড়ে লেগেছো কেন সকাল সকাল? পরক্ষণে ফুলির মায়ের কথার অর্থ ধরতে পেরে আলো তেতে ওঠে। চলো নিচে চলো, বেশি কথা বলবে না।
ফুলির মা মুখ অন্ধকার করে চলে যায়। বড় ভাইজান এ কোন মেয়েকে এনেছে সেই ভালো জানে। এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। নিচতলা লিভিং রুমে ঋতুর বাবা মোফাজ্জল করিম বসে আছে। সে একটা কাজের শহরে এসেছিল, তাই মেয়ের বাড়িতে এসেছে। আলো নিচে নেমে লিভিং রুমের দিকে এগিয়ে যায়। ঋতু উঠে দাঁড়িয়ে আলোকে বলে, ভাবি, আমার বাবা। আলো মুখ হাসি হাসি করে বিনীত ভঙ্গিতে সালাম দেয়। মোফাজ্জল করিম সালামে জবাব দিয়ে আলোকে বলে, মা বসো। আলো জি বলে বসে পড়ে। মোফাজ্জল করিম বলে, তোমাকে ঋতুর মায়ের দেখার খুব শখ ছিল মা। ইয়াশার বাবার জন্য কত প্রস্তাব দেখেছি আমাদের এলাকায়। ইয়াশার বাবাকে রাজি করাতে পারিনি কখনোই, তাই ঋতুর মা খুবই আগ্রহী ইয়াশারের বউ দেখার জন্য। কিন্তু কপাল, বরাবরই অসুস্থতা তার, তাই আসতে পারিনি, কখনো আসতেও পারবে না। আলো চুপ করে থেকে বলে, বাড়িতে গিয়ে ঋতুকে ভিডিও কল দেবেন, আমি ওনার সাথে কথা বলবো চাচা। মোফাজ্জল করিম খুশি হয়। বড়লোকের বউ ভেবেছিল কথাবার্তায় অহংকারী হবে। আলোকে যথেষ্ট বিনয়ী মনে হচ্ছে। সে তার পাশ থেকে একটা প্যাকেট উঠিয়ে আলোর দিকে ধরে বলে, তোমার জন্য একটা শাড়ি এনেছি মা। গরিব মানুষ তো, স্বর্ণ উপহার দেওয়ার সামর্থ্য তো নেই। আলো কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, মুহূর্তেই কাটিয়ে নিয়ে বলে, আমি খুব খুশি হয়েছি চাচা, আমি শাড়ি খুব পছন্দ করি। খাবার টেবিলে মোফাজ্জল করিমকে নিজের হাতে পরিবেশন করে খাওয়ায় আলো। ঋতু যথেষ্ট স্বস্তি পাচ্ছে আলোর এমন স্বাভাবিক আচরণে। এখন ভাইয়াকে পুরোপুরি মেনে নিলেই হয়। ঋতু তাহলে অনেক বড় চিন্তা থেকে মুক্তি পাবে। সামিন এখনো নিচে নামেনি। শেভ করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিছানায় মটকা মেরে পড়েছিল। আজ নতুন হাই স্কুল নির্মাণের প্রকল্প সংক্রান্ত ঝামেলা সামলাতে হবে, অথচ শরীরটা অলস হয়ে পড়ে আছে। নিচে নাস্তা করতে পর্যন্ত যায়নি। আলো সে কখন নিচে গিয়েছে, এখনো ফেরেনি। নিশ্চয়ই এখনো খাচ্ছে। অনেক খায় মেয়ে, কিন্তু ওর ওজন এত কম কেন? খাবারগুলো কোথায় যায়? কিছুক্ষণ বসে থেকে সামিন বারান্দায় চলে যায়। বারান্দায় হাঁটাহাঁটি করে অলসতা কাটা বেশে। ঘরে ঢুকে আলো হাতের শাড়ির প্যাকেটটা আলমারিতে তুলে রাখতে যাবে, তখনই পেছন থেকে ঋতু বলে ওঠে, ভাবি, আলো ঘুরে তাকায়। ঋতু এগিয়ে বলে, একটা আবদার করব? আলো অবাক হয়ে বলে, কি আবদার? যদি কিছু মনে না করো, বাবা যে শাড়িটা তোমাকে দিয়েছে সেটা একটু পরবে। বাবা দেখে গেলে খুব আনন্দিত হতো। শাড়িটার দাম 1500 টাকা। বাবা আসলে হীনমতায় ভুগছে এত কম দামি শাড়ি দিয়ে। কি বলো তো, মাকে সপ্তাহে যে ইঞ্জেকশনটা দিতে হয় তার দামই 1500 টাকা। আলো কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে থেকে বলে, তুমি গিয়ে চাচার সাথে গল্প করো, আমি শাড়িটা পরে আসছি। ঋতু কৃতজ্ঞ চোখে আলোকে দেখে চলে যায়। আলো এদিক ওদিক তাকিয়ে শাড়িটা বের করে ওয়াশরুমে ঢুকে। সকালে রোদ পেয়ে সামিনের অলসতা কেটে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে বাগানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দোতলার বারান্দা থেকে পোনা চাচাকে ডেকে বাগানের ফুলের গাছে পানি দেওয়ার ব্যবস্থা করতে বলে ঘরে চলে যায়। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা ভিজিয়ে রাখা আসিয়া এখনো ফেরেনি। নিজেই খাচ্ছে। স্বামী নাস্তা করুক বা না করুক তাতে তার কি? সুযোগ দিয়েছে, এটাই তো অনেক। জগৎ উদ্ধার করে দিয়েছে মহারানী। বিড়বিড় করে বলে সামিন আলমারি থেকে নতুন একটা পাঞ্জাবি বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে সে স্তম্ভিত হয়ে যায়। আলো তার দিকে বোকার মতো তাকিয়ে আছে। সামিনও কয়েক মুহূর্ত বোকার মতো তাকিয়ে থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচল ঠিক করে আলো রেগেমেগে বেরিয়ে এসে সামিনকে বলে, কমন সেন্স নেই কোনো? তুমি দরজায় সিটকিনি লাগিয়ে নিতে পারোনি? সিটকিনি কেন থাকে দরজায়? আলো খেপে যায়। সিটকিনিটা যে কাল লাথি মেরে ভেঙে ফেলেছিলেন সেটা ঠিক করেছিলেন? দরজা ঠিকভাবে লাগানো যাচ্ছে না। সামিন থতমত খায়। তাই তো, সেটা তো ঠিক করাই হয়নি। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, সিটকিনির ব্যাপারে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলে না? আমি এই শহরের মেয়র, একটা মাথায় কত কিছু মনে রাখবো। আলো বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে, নিজের ভুলের দোষ আমার ঘাড়ে দেবেন না। সকালে ওয়াশরুমে গিয়ে দেখেননি সিটকিনিতে সমস্যা? তখন তো ঠিক ছিল। ছিল না, আলগা হয়ে যাচ্ছিল। হয়েছে, নাও স্টপ। চেঁচিয়ে কথা বলো না। সবাইকে জানিয়ে দিও না আমি তোমাকে শাড়ি চেঞ্জ করার সময় দেখে নিয়েছি। আলোর গায়ে আগুন ধরে যায় কথাটা শুনে। আলোর অগ্নিমূর্তি দেখে সামিন ভয় পেয়ে বলে, কিছু দেখিনি আমি, কিচ্ছু না। আমি বলতে চাইছি চেঁচিয়ে এসব বললে মানুষ অমন ভাববে। প্লিজ রাগ করো না। আপনি সাংঘাতিক লোক, আপনাকে যদু মধু ভাবলে ভুল হবে। আলো ঠান্ডা গলায় বলে। সামিন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো বলতে থাকে, আপনার আচরণ দেখে মনেই হয় না আপনার বয়স 32 বছর। কেন, কি আচরণ করি আমি? আলো কিছু না বলে চলে যেতে নিলে সামিন খপ করে আলোর হাত টেনে ধরে। আলো সামিনের মুখের দিকে তাকায়। সামিন বলতে থাকে, শুধু আমাকে দোষী করবে তুমি?
তোমার জায়গায় আজ আমি ওয়াশরুমে থাকলে তুমি যদি অ্যাক্সিডেন্টলি ওভাবে ঢুকে যেতে তাহলে তো বলতে আমি ইচ্ছে করে ওয়াশরুমের দরজা খোলা রেখেছি যাতে তুমি আমার সবকিছু দেখে যাও। আলো সামিনের কথায় হতভম্ব হয়ে যায়। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমার স্বভাবের ভুলটা ধরিয়ে দিলাম আসিয়া, শুধু অন্যের দোষটাই দেখো তুমি। যাই হোক, আজ সত্যি আমার ভুল ছিল। ওয়াশরুমে ঢোকার আগে নক করে বলা উচিত ছিল, শুনছেন, কেউ কি ওয়াশরুমে আছেন? নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলে সামিন। আলো কিছু বলতে নেয়। সামিন আলোকে কিছু বলার সুযোগ না দিয়ে পাঞ্জাবি হাতে ওয়াশরুমে ঢুকে। আলো চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মোফাজ্জল করিমের কাছে যায়। নাস্তা সেরে কিছুক্ষণ মোফাজ্জল করিমের সাথে কথা বলে সামিন রুমের দিকে পা বাড়ায়। বাইরে যাওয়ার আগে একটু বইয়ের মুখ দেখবে না? কিন্তু সমস্যা হচ্ছে ঝগড়া লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে বাড়ি থেকে বেরোনোর আগে ঝগড়া করতে চায় না। ঘরে ঢুকে চুপচাপ নিজের টেবিলের কাছে গিয়ে ল্যাপটপ বের করে কিছুক্ষণ কিছু একটা দেখে। আলো বিছানায় চুপচাপ বসেছিল। সামিন আর চোখে বেশ কয়েকবার আলোকে দেখে, তারপর আয়নার সামনে গিয়ে গায়ে পারফিউম মাখতে থাকে। কিছুক্ষণ পর সামিনকে অবাক করে দিয়ে আলো বলে ওঠে, সরি। সামিন অবাক এবং অবাক হয়ে যায় আলোর মুখে সরি শব্দটা শুনে। সে অবাক চোখে আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে, তখন ওভাবে আপনাকে ব্লেম করা ঠিক হয়নি। দোষ আসলে কারো ছিল না। সামিন আনন্দিত হয়ে যায় তার ঝগড়ুটে বইয়ের এমন নমনীয় রূপ দেখে, কিন্তু সে কণ্ঠ গম্ভীর রেখে বলে, ইটস ওকে। আলো চুপচাপ বসে থাকে। কথা আগে বাড়াতে সামিন গলা খাকারি দিয়ে বলে, তোমার বইয়ের লিস্টটা দিও, আনিয়ে দেব। সেমিস্টার ড্রপ দেওয়ার তো কোনো মানে হয় না। সবাই বলবে সামিন ইয়াসার মির্জার বউ ফেলু, আদু ভাইয়ের ছোট বোন আদুরিয়াপা। এটা কিভাবে মানা যায়? আলো চুপচাপ। সামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এভাবে গুটিয়ে নেওয়াটা তো কোনো সমাধান না। আলো, দুর্ঘটনা সবার সাথে হয়, তাই বলে বারবার হতেই থাকবে এমন তো কোনো কথা নেই, তাই না? আলো নিশ্চুপ। সামিন কয়েক মুহূর্ত আলোকে দেখে তার মুখোমুখি বসে, তারপর মৃদুস্বরে বলে, লাইফে নেগেটিভ ঘটনা ঘটতেই থাকবে আলো, জীবনের একটা অংশ সেসব। আমরা এড়িয়ে যেতে পারবো না। না আমাদের সেই ক্ষমতা আছে। যেটা আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে সেটা হলো ওই সকল নেগেটিভ জিনিসগুলোর মধ্যে থেকে পজিটিভ কিছু বের করে নিজেকে স্বস্তি দিয়ে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আলো সামিনের দিকে মুখ তুলে তাকায়, অস্ফুট স্বরে বলে, অ্যাসিড অ্যাট্রাকের মধ্যে কি পজিটিভ ছিল? পজিটিভ ছিল না, ভাবতে হবে। অ্যাসিড তোমার মুখে পড়েনি, গায়ে লেগেছে মাত্র, এটাই পজিটিভ কিছু। ঠিক যেমন সেদিন আমার বিয়ে হয়েছিল, রেপ তো হয়নি, তেমন পজিটিভ কিছু। সামিনের মাথায় প্রচন্ড রাগ উঠে গেলেও সে চেহারাতে তা প্রকাশ করে না। ম্লান হেসে আলোর একটা গালে হাত রেখে মৃদুস্বরে বলে, না, কেউ আমার লাইফে শত্রু হিসেবে এসে আমার জীবনটা আলোকিত করে দিয়েছে তেমন পজিটিভ কিছু। আলো চুপ করে থাকে। সামিন গাল থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আলো বসে বসে ভাবে, এইমাত্র সে সামিনের মেজাজ খারাপ করে দেওয়ার মতো একটা কথা বলে ফেলেছে। এই লোকটা কোনো রিয়েক্ট করলো না কেন? ডক্টর রুবি ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ সামিন বলো। আন্টি, সেদিন সাইকিয়াট্রিস্টের কথা বলেছিলেন, ওনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, কাইন্ডলি ব্যবস্থা করবেন। কেন নয়, তাহলে বলো তো কি হয়েছে? তেমন কিছু না আন্টি, আপনি যেরকম বলেছিলেন তেমন আচরণ করছে, গুটিয়ে থাকছে। সময় দাও ওকে, হয়তো সেরে উঠবে। না, আপনি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আমি আলোককে নিয়ে ওনার বাসায় যেতে চাই, চেম্বারে নয়। কেন? আমার বৌদি যদি জানতে পারে তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি আমি, তাহলে আমার নতুন সংসারে আগুন লেগে যাবে। ওই মেয়েকে আপনি চেনেন না আন্টি? খুব আত্ম অহংকারী। সাইজে অতটুকু হলে কি হবে, ওর আকাশ ছোঁয়া আত্মসম্মান। রুবি হাসতে থাকে সামিনের কথায়, তারপর বলে, ঠিক আছে, তেমনটাই হবে। আর ভালো কথা, সিঙ্গাপুরের ডক্টরদের সাথে কথা হয়েছে, তারা বলছে যত তাড়াতাড়ি যেতে পারো ততই ভালো। আলোর পাসপোর্ট করা আছে? বলতে পারছি না আন্টি। আচ্ছা, ব্যবস্থা করো। আমাকে তোমার সুবিধা মতো জানিও, আমি আবার কথা বলবো। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আলো ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। মাত্রই গোসল সেরেছে সে, ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে, গায়ে একটা হালকা গোলাপি রঙের শাড়ি। ঈশিতা খেতে খেতে আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, আমি এখন বুঝতে পারছি ভাবি ভাইয়া কেন তোমার জন্য পাগল হয়েছে। আলো কিছু না বলে চুপচাপ বসে পড়ে চেয়ার টেনে। ঈশিতা বলতে থাকে,
এত সুন্দরী হয়েও তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? বেশ অবাক লাগে। আলোর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে প্রসঙ্গ পাল্টাতে ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। খাবে না তুমি? ঋতু মাথা নাড়িয়ে বলে। ভাইয়া আসুক, আমি ভাইয়ার সাথে খাবো। আলো অবাক হয়ে বলে। প্রেগনেন্ট তুমি? বেলা 2:30টার কাছাকাছি এখনো বসে আছো? ভাইয়া একা একা খেতে পারেন না। তাই বলে প্রেগনেন্ট অবস্থায় অনিয়ম? তুমি তো প্রেগনেন্ট না। তুমি অপেক্ষা করো, ভাইয়া আসলে খাও ভাবি। ঈশিতা খেতে খেতে বলে। আলো ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা হাত ধুয়ে উঠে পড়ে। আলোর দিকে না তাকিয়ে বলতে থাকে। সকাল থেকে কিছু খাওনি, তাই আমি জলদি জলদি খেয়ে নিলাম, নয়তো আমি অপেক্ষা করতাম। এখন আমরা দুই ভাবি মিলে ডিসাইড করো কে অপেক্ষা করবে। দেখো, সাফ সাফ বলে দিলাম, একজনকে অপেক্ষা করতেই হবে। আলো ঈশিতার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দোতলায় চলে যায়। ঋতু ঈশিতার দিকে তাকিয়ে বলে। এতে কাজ হবে? স্বামীর পাশে বসে খেলে কি স্বামীর প্রতি ভালোবাসা জন্মায়? না, অভ্যেস জন্মায়, অভ্যাস থেকে কখনো কখনো ভালোবাসা জন্মায়। ঈশিতা কথাটা বলে দোতলায় চলে যায়। ঋতু বসে খেতে থাকে। অতি সতর্কতার সাথে দরজা ঠেলে ভেতরে ঢুকে সামিন। ওই মেয়েটার অন্যকে যেভাবে দোষারোপ করার স্বভাব, আবার নাকি বলে বসে। এভাবে হুড়মুড় করে ডাকাতের মতো ঘরে ঢুকছেন কেন? কি লুট করতে চান? ঘরে ঢুকে আর চোখে এক পলক আলোর দিকে তাকিয়ে সামিন ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়। আলোর সাথে কথা বলার বাহানা খুঁজতে থাকে সে। এক মনে একটা বইয়ে মুখ গুজে বসে আছে। আলো কিছুক্ষণ উসকুস করে বলে ওঠে। সিটকিনি ঠিক করে দিয়েছে মিস্ত্রি? হ্যাঁ। তৎক্ষণাৎ এক শব্দে জবাব দিয়ে দেয় আলো। সামিন এখন কি বলবে বুঝতে পারছে না। মেয়েটা নিজে থেকে দুটো কথা বলে না, যেটুকু বলে তা সামিনের হৃদয় পোড়াতে। কিছুক্ষণ চুপ করে থেকে সামিন আবারও বলে। আবার সিটকিনিতে ঝামেলা হলে বলবে। আলো অবাক হয়ে বই থেকে মুখ তুলে সামিনের দিকে তাকায়। সিটকিনি নিয়ে পড়েছেন কেন? সামিন থতমত খেয়ে যায়। আলো বই সরিয়ে রেখে বিছানা থেকে নামতে নামতে বলে। হাত মুখ ধুয়ে আসুন। কোথায় আসবো? নিচে খাবার টেবিলে। হ্যাঁ তো তাতে তোমার কি? আমার ইচ্ছা মতো আমি যাব। আলো চুপ করে সামিনকে কিছু সময় দেখে বলে। ধেরে খোকা বানিয়ে রেখেছেন আপনাকে আপনার মা, একা একা খেতে পারেন না? ঠং। তোমাকে দেখতে কে বলেছে? তুমি তোমার মতো খাও দাও, আরাম করো। আপনার বোনের হুকুম কাউকে না কাউকে অপেক্ষা করতে হবে। ঋতুকে প্রেগনেন্ট অবস্থায় কিভাবে অপেক্ষা করতে দিই? সামিন আলোর দিকে এগিয়ে এসে আলোকে ভালো করে দেখে, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে। বাবা এত ভালো হলে কবে? আলো কপাল কুঁচকে বলে। বাজের আবুকে খেতে আসুন। কথাটা বলে আলো ঘুরে দাঁড়াতে সামিন খপ করে আলোর হাত ধরে ফেলে। আলো সেদিকে তাকায়। সামিন আলোর মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলে। আমি কেউ পাশে না থাকলে খেতে পারি না। খেয়ে দে আমার পাশে বসে থাকবে। আমার জন্য না খেয়ে অপেক্ষা করার দরকার নেই। কিছুক্ষণ দুজন দুজনার দিকে তাকিয়ে থাকে। আলো ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিচে চলে যায়। সামিন তার পিছু পিছু যায়। কতক্ষণ ঘুমিয়েছে তা সে জানে না। অনিচ্ছাকৃতভাবে ভাত ঘুম হয়ে গিয়েছে আজ। বিকেলে ঘুমিয়ে উঠলে কমসে কম 1 ঘন্টা তার লেগে যায় এটা বুঝতে যে এখন সকাল নাকি রাত। মাথার মধ্যে অদৃশ্য কোনো পোকা ভো ভো করে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হয়। ইয়াসার মির্জা কোথাও বেরিয়েছে। ঘর থেকে বেরিয়ে দোতলা লিভিং রুমে দাঁড়িয়ে পড়ে আলো। ঈশিতা, ঋতু, সিতারা, ফুলির মা লিভিং রুমের সাথে লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে নিচে কিছু একটা দেখছে। আলো এগিয়ে যায় ওদের কাছে। কি হয়েছে আপু? ঈশিতা আলোর ডাকে পিছু ফিরে তাকায়। আলো এগিয়ে যায়। শান্তিনীরের পশ্চিম পাশের বাগানে লোকজন জড়ো হয়েছে। গোল করে কিছু চেয়ার পাতা। তার একটাতে বসে আছে সামিন, ইয়াসার, মির্জা। তার পাশে কিছু মুরব্বী শ্রেণীর লোক। প্রচুর লোকজন জড়ো হয়েছে। দুজন অল্প বয়সী ছেলে মেয়ে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আলো ঈশিতার দিকে তাকিয়ে বলে। কি হয়েছে এখানে? সালিশ বৈঠক। কিসের সালিশ? ওই ছেলে মেয়ে দুটোকে দেখেছ, ওরা স্বামী স্ত্রী। ওই মেয়েটা নিয়মিত স্বামীর হাতে মার খায়, অথচ ওদের প্রেমের বিয়ে। তাহলে ডিভোর্স নিয়ে নি। এখানে মেয়রের কাছে কি? মেয়র কি ডিভোর্স লয়ার? ঈশিতা আলোর দিকে তাকায়, তারপর বলে। মেয়ে তার স্বামীকে ছাড়বেও না। আলো অবাক হয়ে যায়। ঈশিতা বলতে থাকে। ওদের দুজনের বাবা মা এসেছে ভাইয়ার কাছে একটা বিহিত করে দেওয়ার জন্য। তোমার ভাইয়া কি বিহিত করবে? দেখোই না। আলো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। সামিন গলা উঁচু করে ছেলেটাকে ধমকে যাচ্ছে। মিয়ে গিয়েছে ছেলেটা। এত কথা কেন বলছেন? অমন স্বামীর কান মলে দিন লোকের সামনে। লজ্জা দেওয়ার দরকার উজবুকটাকে। আলো কথাটা বলা শেষ করতে পারে না। ঈশিতা আলোর মুখ চেপে ধরে।
সামিন সহ সালিশে থাকা প্রত্যেকটা লোক অবাক হয়ে দোতলার বারান্দার দিকে তাকায়। ঈশিতা আলোকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। সালিশে উপস্থিত থাকা মুরব্বীরা সামনের দিকে তাকিয়ে বলে, বৌমা তো তোমাকে ছাড়িয়ে গিয়েছে। অমন স্বামী বলতে তুমি কি বোঝাতে চেয়েছো? সামিনের কথায় ঘুরে তাকায় আলো, তারপর নিচু স্বরে বলে, সালিশে কি বিচার হয়েছে? মারতে উঠেছিলাম, বউ এসে বাংলা সিনেমার লক্ষ্মী বউয়ের মতো স্বামীকে রক্ষা করেছে। শেষবারের মতো মিলিয়ে দেওয়া হয়েছে দুজনকে। আলো চুপ করে থাকে। সামিন বলে, বললে না তো অমন স্বামী বলতে কি বুঝিয়েছিলে তখন? খারাপ স্বামী। আলো অস্ফুট স্বরে বলে। সামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, খারাপ স্বামীদের কান মলে দেওয়া উচিত। আর খারাপ বউদের কি করা উচিত? আলো চোখ তুলে তাকায়। সামিন আর একটু এগিয়ে এসে বলে, বলো কি করা উচিত খারাপ বউদের সাথে? আলো চুপ করে থেকে সামিনকে পাশ কাটিয়ে চলে যায়, সামিনের কথার জবাব না দিয়ে। সামিন একা একা কিছুক্ষণ হেসে বিড়বিড় করে বলে, খারাপ বউদের শাস্তি দেওয়া উচিত, ভালোবাসার শাস্তি। পিঠের কিছু কিছু স্থানে ঘা পুরোপুরি শুকিয়ে যায়নি। একটা মলম হাতে আলো দাঁড়িয়ে আছে। একা একা মলমটা লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আচমকা সামিন ঘরে ঢুকতে আলো ঘুরে দাঁড়ায়। তার পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে গিয়েছে। সামিন এক পলক আলো আর তার হাতের মলমটা দেখে নিচু গলায় প্রশ্ন করে, কাউকে ডেকে দেব? ঈশিতা আপুকে। অস্ফুট স্বরে বলে আলো। সামিন ঘর থেকে বেরিয়ে গিয়ে ঈশিতাকে পাঠিয়ে দেয়। ঈশিতা আলোর ঘরে এসে বলে, ডেকেছিলে ভাবি? মলমটা পিঠে লাগিয়ে দাও। ঈশিতা এগিয়ে যায়। মলম লাগিয়ে দিতে দিতেই হুট করে বলে বসে, ভাইয়াকে বললেই তো পারতে, সে লাগিয়ে দিত। আলো কপাল কুঁচকে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা হাসতে হাসতে বলে, রাখলে তোমাকে আরো আরো বেশি সুন্দর লাগে ভাবি। এখন ভাইয়ার সামনে যেও না, ভাইয়া আরো পাগল হয়ে যাবে। ঈশিতা হাসতে হাসতে বেরিয়ে যায়। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বারান্দায় চলে যায়। সামিন ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে আলোকে দেখতে না পেয়ে আলমারির কাছে যায়। আলমারি থেকে কোলবালিশ বের করে নিয়ে বিছানার মাঝখানটাতে রাখতে রাখতে বিড়বিড় করে কোলবালিশ দুটোকে উদ্দেশ্য করে বলে, স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় পক্ষ হয়ে ঢুকতে তোদের লজ্জা করে না? আলো বারান্দা থেকে ঘরে ঢুকে সামিনের কাণ্ড দেখে অবাক হয়। বলে, কাকে কি বলছেন? সামিন থতমত খেয়ে বলে, নিজেকে। আলো কিছু না বলে বিছানায় শুতে যাবে অমনি সামিন বলে, তোমার পাসপোর্ট আনিয়ে রেখেছি নিজের কাছে। আলো তার দিকে তাকিয়ে বলে, কেন, কোন কাজে? সার্জারির জন্য সিঙ্গাপুর যাব আমরা, তোমার ওখানে সার্জারি হবে। আলো চুপ করে থাকে। সামিন বলে, তোমার শরীরের ক্ষত ভ্যানিশ হয়ে যাবে খুব শিগগিরই। আর মনের ক্ষত? প্রশ্নটা করলে আলো তাকিয়ে আছে সামিনের দিকে। সামিন কিছুক্ষণ পরে বলে, মনের ক্ষত, তার দায়িত্ব আমি নিলাম, দেখি কি করা যায়। ভাবতে দাও। সামিনিয়া স্যার মির্জাকে সময় দাও। আসিয়া। বসার ঘরে সর্বত্র শৌখিনতার ছোঁয়া। আলো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখছে। বোঝা যাচ্ছে বসার ঘরটি যে সাজিয়েছেন সে বেশ রুচিশীল একজন ব্যক্তি। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের সবটা দেখছে আলো, আর সামিন দেখছে আলোকে। একসময় দুজনার চোখাচোখি হয়ে গেলে সামিন চোখ সরিয়ে নিয়ে নিজের ফোন ঘাঁটতে শুরু করে। আলো গম্ভীর কণ্ঠে বলে, সাত সকালে কোথায় এনেছেন আমায়? আমার পরিচিত এক লোকের বাসায়, বন্ধু হয়। এখানে আমার কাজ কি? তুমি আমার স্ত্রী, তাই আমার সাথে এসেছো। আলো আবারও কক্ষ পরিদর্শনে মনোযোগী হয়। হঠাৎ দেয়ালের একটা পেন্টিংয়ে চোখ পড়তে আলো চোখ মুখ শক্ত করে ফেলে। পেন্টিংয়ে চুম্বনরত এক প্রেমিক যুগলের অবয়ব ফুটিয়ে তুলেছে শিল্পী তার রং তুলির কারসাজি দিয়ে। এতক্ষণ বাড়ির মালিককে আলো মনে মনে যত প্রশংসা করেছিল তার রুচিবোধ নিয়ে, পেন্টিংটা দেখে সাথে সাথে সব ফিরিয়ে নিয়ে বিড়বিড় করে আলো বলে, অসভ্য। সামিন আলোর পরিস্থিতি আন্দাজ করতে পেরে ঠোঁট টিপে হাসে। আলো চুপচাপ বসে থাকে। ভেতর থেকে একজন 50 লোক এসে সামিনের সাথে হ্যান্ডশেক করে কিছু সৌজন্য আলাপ করতে থাকে। আলো লোকটাকে ভালো করে লক্ষ্য করে। লোকটার মাথার সমস্ত চুল সাদা হয়ে গিয়েছে, কিন্তু চেহারা এখনও তারুণ্য ধরে রেখেছে বেশ। লোকটা আলোর মুখোমুখি বসে আলোর দিকে হাত বাড়িয়ে দিয়ে ইংরেজিতে আমেরিকান উচ্চারণে বলে, হ্যালো আলো, আমি ফজলের আব্বি, তোমার হাজবেন্ডের বন্ধু। আলো বেশ অবাক হয়। এত বুড়ো লোক ইয়াসার মির্জার বন্ধু? কপাল কুচকে লোকটার হাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম। সামিন মুগ্ধ চোখে তার বউকে দেখতে থাকে। সে আবারও নতুন করে তার বউয়ের প্রেমে পড়ে গিয়েছে। আলোর আচরণে লোকটা ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। নিজের হাত ফিরিয়ে নিয়ে স্বাভাবিক গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম। আলো সামিনের দিকে তাকায়। সামিন তাকে কেন এখানে এনেছে বুঝতে পারছে না সে, কিন্তু সে প্রচন্ড বিরক্ত হচ্ছে। লোকটা মৃদুস্বরে বলে ওঠে, তুমি ভীষণ সুন্দর একজন মেয়ে আলো, স্বামী খুবই লাকি। আলো চোখ বড় বড় করে লোকটাকে দেখে। পেন্টিংটা দেখেই বাড়ির মালিকের চরিত্র সম্পর্কে ধারণা হয়েছিল তার। এখন তো দেখছি সত্যি এই লোকের ছুকছুক ভাব আছে। আলো বিড়বিড় করে বলে, বুড়ো ভাম। সামিন চমকে উঠে আলোর দিকে তাকায়, ফিসফিসিয়ে বলে ওঠে, স্টপ আলো,
এখানে শুরু হয়ে যেও না। লোকটা ওদের দিকে তাকিয়ে বলে, তোমরা নিজেরা নিজেরা কি বলছো? দেখো, রোম্যান্স করতে চাইলে আমাকে বলতে পারো, আমি তোমাদের প্রাইভেসির ব্যবস্থা করে দিচ্ছি। আলো লাফিয়ে উঠে দাঁড়ায়, চেঁচিয়ে বলে ওঠে, আপনি এসব কি বলছেন? সামিন আলোর হাত ধরে টেনে বসিয়ে দেয়। লোকটা মৃদু হেসে আলিজা সম্বোধনে কাউকে ডাকতে থাকে। ভেতর থেকে একজন 40 বিদেশি মহিলা বেরিয়ে আসে। ফজলে রাব্বি তার দিকে তাকিয়ে ইংরেজিতে বলে, তোমাকে বলেছিলাম না হানি আমার বন্ধু সামিনের কথা? ও হচ্ছে সামিন এবং ও তার সহধর্মিণী আলো। আলিজা নামের ভদ্রমহিলা মুচকি এসে আলোর দিকে তাকিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো হ্যালো। সামিন ফিক করে হেসে দিয়ে বলে, মিসেস রাব্বি, ওটা এলো নয়, আলো। আলো মানে লাইট। আলিজা নিজেকে শুধরে নিয়ে আবারও আলোর সাথে কুশল বিনিময় করে। ফজলে রাব্বি আলোকে উদ্দেশ্য করে বলে, আলো, এ হচ্ছে আমার সহধর্মিণী আলিজা, আমেরিকা থেকে যাকে চুরি করে এনেছি আমি। আলিজা রাব্বির গাল টেনে দুষ্টুমি সুরে বলে, হানি, কি যে বলো তুমি। আলো আর সামিন দুজনেই চোখ বড় বড় করে রাব্বি আর আলিজা দম্পতির লুতুপুতু আলাপচারিতা দেখতে থাকে। এত বড় বয়সেও দুজনে কত রোমান্টিক। ফজলে রাব্বি সামিন আর আলোর দিকে তাকিয়ে একটা প্রশস্ত হাসি দেয়। তারপর আলোকে বলে, সামিনের সাথে আমার কিছু কথা আছে আলো, অনেকদিন পরে দেখা তো, তুমি বরং আলিজার সাথে যাও, ও তোমাকে আমাদের গার্ডেনটা ঘুরিয়ে দেখাবে। আলো ভাবে সেটাই ভালো এখানে থাকার চেয়ে, তাই সে আলিজার সাথে চলে যায়। সামিনকে সোফায় বসার নির্দেশনা দিয়ে ডক্টর ফজলে রাব্বি নিজেও বসে পড়ে। সামিন চিন্তিত ভঙ্গিতে বলে, ওর সাথে আলাদা করে কথা প্রয়োজন হবে না। তাছাড়া বুঝবেন কিভাবে সমস্যা? বুঝে ফেলেছি। সামিন অবাক হয়। ডক্টর ফজলে রাব্বি বলে, যখন ফোনে তুমি সমস্যার কথা জানিয়েছিলে আমি তখনই ধরে ফেলেছি। তাহলে ওকে নিয়ে আসতে বললেন যে? ডক্টর ফজলে রাব্বি মৃদু হেসে বলে, আলিজা, রূপের মুখে তোমার এত এত প্রশংসা শুনেছি যে আমাদেরও খুব ইচ্ছা হলো ওই ভাগ্যবতীকে দেখার, যে স্বামী ইয়াসার মির্জার মন চুরি করেছে। তাই তোমাদের দুজনকে ডেকে নিলাম। সামিন ম্লান হাসে। ডক্টর ফজলে রাব্বি বলে, শোনো স্বামী, অযথা চিন্তা করবে না। তোমাকে যেটা করতে হবে তা হলো তোমার স্ত্রীকে জীবনমুখী করতে হবে। জীবনমুখী? ওকে বোঝাতে হবে ও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। প্রতি মুহূর্তের গুরুত্ব ওর চোখ দেখিয়ে দিতে হবে। তুমি বুঝতে পেরেছো আমার কথা? সামিন কিছুক্ষণ ডক্টর ফজলে রাব্বির দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ায়। এখনো কেন এসেছিলেন? এখানে কি কাজ? সামিনের মুখের দিকে তাকিয়ে আছে আলো। সামিন ড্রাইভ করতে করতে বলে, একটা বিশেষ কাজে। আমার ওই বন্ধুটি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সে একটা এজেন্সি খুলতে চাচ্ছে নারীদের কল্যাণে। সে ব্যাপারেই কথা বলতে ভাবলাম। তুমি গৃহবন্দী হয়ে পড়ে আছো, তোমাকে কোথাও নিয়ে যাই। তা গার্ডেন কেমন লাগলো? বসে বসে দোল খাচ্ছিলে, দোলনায় দেখলাম। ভালো লেগেছে। শুকনো গলায় জবাব দেয় আলো। সামিন বলতে থাকে, একজন 50 বুড়ো আমার বন্ধু কিভাবে হলো? অস্বাভাবিক লাগছে না তোমার কাছে বিষয়টা? না। আলো ঠান্ডা গলায় বলে। সামিন বলে, কেন? কারণ আপনিও তো বুড়ো। সামিন হুট করে গাড়ির ব্রেক কষে দেয়। আলো ভাবলেশীন ভাবে বসে আছে। সামিন হতবাক হয়ে আলোর দিকে তাকিয়ে বলে, আমি বুড়ো? হ্যাঁ, 32 বছর কি কম নাকি? বুড়োই তো। আপনার আর আমার বয়সের ব্যবধান জানেন? 6 বছর। আমার বার্থ সার্টিফিকেটের বয়স ধরলে 8 বছর। 6 বছর কোনো ব্যবধান না, এটা পারফেক্ট। সামিন দৃঢ়ভাবে বলে, তাই না ছাই? আপনি বুড়ো আর আমি এখনো 6 বছর পর বুড়ি হব। ব্যবধান না, অনেক ব্যবধান। সামিন দাঁতে দাঁত চেপে বলে, তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে আমি বুড়ো? আমার চুল পেকেছে? আমার শ্বাসকষ্ট রোগ আছে? আমার স্কিন কুঁচকে গিয়েছে? তুই জানো এখনো ক্লাস 11-এর মেয়েরা আমাকে সপ্তাহে 2টো প্রেমপত্র পাঠায়। তোমাদের কলেজেরই তো ওগুলো। আলো সরু চোখে সামিনের দিকে তাকিয়ে বলে, খুব আনন্দ হয় তখন, তাই না? নিজের পুরুষ মন গর্বে ভরে যায়। শুনুন, ওই সব মেয়েদের রুচিতে সমস্যা। সামিন হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সব মেনে নেওয়া যায়, কিন্তু সামিন বুড়ো এটা সে কোনোভাবেই মানবে না। এত বড় কথা বলে অপমান করে দিল এই মেয়েটা। বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে সামিনের। মুখ ভার করে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। আলোর এখন বেশ হাসি পাচ্ছে সামিনের অবস্থা দেখে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে ঠোঁট টিপে হাসছে। বরাবরের মতোই অপমান হজম করে নিয়ে সামিন গাড়ি স্টার্ট করে। আলো কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে নিয়ে হুট করে বলে ওঠে, 5 বছরের ব্যবধান ভুল বলেছি। সামিন কপাল কুঁচকে ড্রাইভ করতে থাকে। এত বড় অপমান করে এখন সেদে সেদে কথা বলতে এসেছে। আলো মনে মনে ভাবে লোকটা হয়তো বেশি অপমানিত হয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, 4 বছরের ব্যবধান। সামিন নিশ্চুপ। আলো বলতে থাকে, না না, 3 বছরের ব্যবধান।
না 2 বছরের ব্যবধান। আরে না না 1 বছরের। সামিন চুপ করেই থাকে। আলো বলে ওঠে, আরে কোনো ব্যবধানই নেই, আমার বয়সও 32 বছর। সামিন আবারও ব্রেক কষে আলোর দিকে তাকায়। আলো চুপচাপ বসে থাকে। সামিন গম্ভীর কণ্ঠে বলে, চুপ করে বসে থাকবে একেবারে? ওই ঠোঁট নেড়ে আর একটা কথা বলে আমাকে কষ্ট দিলে আজ ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। অন্য সময় হলে আলো মুখে মুখে উত্তর দিয়ে দিত, কিন্তু এইমাত্র সামিনের কথায় সে কিছুটা ঘাবড়ে গিয়েছে, তাই চুপচাপ বসে থাকে। সামিন গম্ভীর মুখে আবারও গাড়ি স্টার্ট করে। সকাল থেকেই বৃষ্টি। আলো বৃষ্টি খুব একটা পছন্দ করতো না, কিন্তু এখন বৃষ্টিময় দিন তার খুব একটা খারাপ লাগে না। সারাদিন শাড়ি চুড়ি পরে ঘরেই তো পড়ে থাকে সে। জানালা দিয়ে বৃষ্টি দেখতে তার বেশ লাগে। ভাবি আসবো? সিতারা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে বলে, এসো। সিতারা একটা ঝুড়ি নিয়ে ঘরে ঢুকেছে। আলোর দিকে তাকিয়ে বলে, ভাইজানের জামা কাপড় কি কি ধুতে দেবেন দিন ভাবি, ওয়াশিং মেশিনে দেব। তোমার ভাইজানের কি কি ধুতে হবে তা আমি কিভাবে জানবো? সিতারা আলোর থেকেও বেশি অবাক হয়ে যায়। আলোকে সে দায়িত্ব জ্ঞানহীন স্ত্রী হিসাবে জানে, কিন্তু স্বামীর প্রতি এতটাই উদাসীন যে সামান্য তথ্যটুকুও দিতে পারছে না। ঈশিতা ঘরে ঢুকে একবার সিতারা আর একবার আলোর দিকে তাকিয়ে সবটা বুঝতে পেরে সিতারাকে বলে, ভাইয়ার যা ধুতে হবে তা ডান পাশের আলমারিতে রাখে। সব ভুলে বসে আছো নাকি? সিতারা সামিনের জামা কাপড় নিয়ে যায়। আলো দাঁড়িয়ে আছে। ঈশিতা আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া স্বামী হিসেবে তোমার মন জয় করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর এদিকে তুমি নিজের কারো বিবাহিতা স্ত্রী ভাবছো না? ভাইয়া একা একা সম্পর্কটা কি সুন্দর বয়ে নিয়ে যাচ্ছে। কতটা যত্ন করে তোমাকে, আর আমি আমার ভাইয়াকে নিয়ে গর্ব করি। আলো কিছুক্ষণ চুপ করে থেকে শুকনো গলায় বলে, আচ্ছা কাল থেকে তার জামা কাপড় আমি ধুয়ে দিব। ঈশিতা কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে চলে যায়। আলো ও বিছানায় চুপচাপ বসে থাকে। আসলে কি সে কি ভুল করেছে? কবির আলমগীরের বাসভবনে পার্টির মিটিং বসেছে আজ। পার্টির সভাপতি কবির আলমগীর সবার সাথে আলোচনা শেষ করে এসে সামিনের সামনে বসে। সামিন তার দিকে তাকিয়ে আছে। কবির আলমগীর বলে, তুমি কি বুঝতে পেরেছো কতটা নাকানি জবানি খাইছ তুমি আমাদের? তোমার মতো একজনের কাছ থেকে এমন আপেশাদের মতো আচরণ আশা করিনি স্বামী। সামিন চুপ করে থাকে। অন্যরাও সবাই চুপচাপ। কিছুক্ষণ পরে গম্ভীর কণ্ঠে সামিন বলে ওঠে, দলে আমার স্থান আছে কি নেই সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হোক। এমনিতেও আমার কাছে দেশের সেবা করাটা মুখ্য বিষয়, কোনো দলের পৃষ্ঠপোষকতায় থাকাটা নয়। কবির আলমগীর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমাকে রেখেছে তোমার মতো ডেডিকেটেড লোক কয়জনই বা আছে। সামিন চুপ করে বসে আছে। কবির আলমগীর বলতে থাকে, এসব কি বইয়ের জন্য হয়েছে তোমার? আওতার আলমের মেয়ে আমাদের বৌমার জন্য। সামিন কোনো কথা জবাব না দিয়ে তাকিয়ে আছে শুধু। কবির আলমগীর বলে, মেয়ে মানুষের দুর্বল প্রজাতি ভাবা স্বামীন ইয়াসারের এহেনের পরিণতি খুবই অবাক করেছে আমাকে। বইয়ের প্রতি অল্প কদিনেই বেশ দুর্বল হয়ে গিয়েছে দেখছি। বেশ বউ পাগলা হয়েছ। সামিন ম্লান হেসে বলে, সবকিছু আপনাদের দেখেই তো শিখেছি আঙ্কেল। কবির আলমগীর থতমত খেয়ে যায়। সামিন সালাম জানিয়ে উঠে দাঁড়ায়। পার্কিং লটে এসে দেখা হয়ে যায় কবির আলমগীরের ভাগ্নি জুইয়ের সাথে। খুব ছোটখাটো একটা পোশাক পরে উশৃঙ্খলভাবে হেঁটে আসছে। সামিন কপাল কুঁচকে চোখ সরিয়ে নেয়। ঋতুর পায়ের নখের যোগ্যতা নেই এই মেয়েটার, ফালতু মেয়ে। দুপুরে সামিন কাক ভেজা হয়ে বাড়িতে ফিরে ঘরে ঢুকে আলমারি থেকে তোয়ালে বের করে মাথা মুছতে থাকে। আলো দাঁড়িয়ে যায়। সামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমতা আমতা করে বলে, গাড়ি থাকতে এত ভিজেছেন কিভাবে? সামিন আলোর প্রশ্ন শুনে অবাক হয়। এই আবার আকবরই সামিনের কথা জানতে চাইছে কেন? সূর্য কোন দিকে উঠেছে আজ? সারাদিন তেমন ভাব করে যেন সামিনকে সে দেখতেই পায় না। সামিন অদৃশ্য কেউ। স্বাভাবিক গলায় সামিন বলে, আজ বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, দলের সাথে ভিজে ভিজে গাছ লাগিয়েছি শহরের বিভিন্ন সড়কের পাশে। আলো চুপ করে থাকে। সামিন নরম গলায় বলে, খেয়েছো? আলো মাথা নাড়ায়। সামিন হাঁচি দিতে দিতে তোয়ালে রেখে ওয়াশরুমে ঢুকে। বিকেলের দিকে বৃষ্টি চলে গিয়েছে। আকাশটা ভীষণ সুন্দর হয়ে উঠেছে। আলো বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের ওই সৌন্দর্য উপভোগ করতে থাকে। সামিন অসময়ে বৃষ্টিতে যখন ভিজছিল তখনই বেশ বুঝতে পেরেছিল গায়ে জ্বর আসতে চলেছে। সামিনের ধারণা ঠিক, তার গায়ে বিকেলের দিকে জ্বর এসেছে। আজ বিকেলে পার্টি অফিসে মিটিং ছিল, সে যেতেই পারেনি। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসে। আলোকে কোথাও দেখতে না পেয়ে সামিন বিছানা থেকে নামে। খুবই বিরক্তিকর এই বউটা। সামিনকে এড়িয়ে থাকতে পারলে যেন বাঁচে কেন? সামিন কি তাকে খেয়ে ফেলবে নাকি? শরীর কাঁপছে, চোখ জ্বালা করছে, নাক দিয়ে গরম নিঃশ্বাস বের হচ্ছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ড্রয়ার থেকে একটা প্যারাসিটামল বের করে খেয়ে নেয়। ঈশিতা বাড়িতে নেই। ঋতুকে ডাকবে, কিন্তু মেয়েটা নিজে অসুস্থ হয়ে কত দিক সামলাবে।
হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলে সামিনের হাত থেকে গ্লাসটা পড়ে যায় নিচে। মেঝের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামিন ঝুঁকে বসে নিজেই পরিষ্কার করতে থাকে কাচের টুকরোগুলো। আলো কিছু একটা ভাঙার আওয়াজ শুনেও দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর কি মনে করে হনহন করে ঘরের দিকে যায়। বারান্দার দরজা থেকে আলোর আকস্মিক আগমনে সামিন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ততক্ষণে আলো কাচের টুকরাতে পা দিতেই যাচ্ছিল, হঠাৎ মৃদু আর্তনাদ শোনা যায়। কয়েক মুহূর্ত কেটে যায়। আলো চোখ বড় বড় করে সামিনের দিকে মাথা নিচু করে তাকিয়ে আছে। যন্ত্রণায় ফর্সা মুখটা নীল রঙের হয়ে গিয়েছে সামিনের। ধীরে ধীরে আলো বুঝতে পারে তার পা সামিনের হাতের উপর। মেঝের দিকে তাকিয়ে কাচের টুকরোগুলো দেখতে পেয়ে লাফিয়ে পিছিয়ে যায় আলো। সামিন নিজের ডান হাতের পিঠের দিকে তাকিয়ে আছে। কাচের টুকরাটা ঢুকে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে হাতটায়, রক্ত ঝরছে খুব। আলো যখন কাচের টুকরোতে পা দিতে যাচ্ছিল তার আগে সামিন নিজের হাত রেখে দেয়। আলোকে সতর্ক করার সময়টুকু যে তখন ছিল না। বড় বড় নিঃশ্বাস নিয়ে সামিনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আলো। সামিন গায়ে জ্বর নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায়। আলোর দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, জংলি বিড়ালের মতো লাফিয়ে লাফিয়ে হাঁটো তুমি আসিয়া। আলো এগিয়ে আসে। হতভম্ব হয়ে সামিনের হাতের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, তারপর নরম গলায় বলে, আমাকে সতর্ক করলেই তো পারতেন। সময় দিয়েছো তাই বলে নিজের হাত রেখে দেবেন? কি প্রমাণ করতে চাচ্ছেন বলুন তো? সামিন চুপ করে থাকে। আলো আলমারি থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এসে সামিনকে বলে, বিছানায় বসুন। সামিন চুপচাপ বাধ্য ছেলের মতো বিছানায় বসে। তীব্র যন্ত্রণা হচ্ছে তার হাতে। আলো সামিনের ক্ষতটার দিকে তাকিয়ে থেকে বলে, আমার মনে হচ্ছে একজন ডক্টর ডাকলেই ভালো হবে। সামিন কিছু বলছে না, বলতে পারছে না। যন্ত্রণার তীব্রতা বাড়ছে বেশ। আলো উঠে গিয়ে ঋতুকে ডেকে আনে। ইলহাম ততক্ষণে বাড়িতে ফিরেছে। খুব কাছে থেকে একজন ডক্টর ডেকে আনলে সে এসে সামিনের হাত ড্রেসিং করিয়ে দিয়ে চলে যায়। ঈশিতা এসে ভাইয়ের এমন ক্ষত দেখে উৎকণ্ঠা নিয়ে কিছুক্ষণ চেঁচামেচি করে, তারপর আলোর সামনে এসে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, তুমি করনি তো কিছু ভাবি? আলো অবাক হয়ে বলে, আমি একজনের হাতে কাচের টুকরো ঢুকিয়ে দিব? দিতেও পারো, তোমাকে বিশ্বাস নেই। আমার ভোলা ভালা ভাইটার মুখ ফুটে কিছু বলবে না। আলো খুব বিরক্ত হয় ঈশিতার এমন বাচ্চা সুলভ কথাবার্তায়। ইদানিং বেশ কোল টেনে কথা বলে ভাইয়ের। বাংলার তথাকথিত ননদগুলো রূপ ধারণ করেছে। কোন দিন না জানি আলো চুলের মুঠি ধরে। ঈশিতা গিয়ে একটা প্লেটে ভাত এনে তার আদরের ভাইয়াকে খাইয়ে ওষুধ দিয়ে খাইয়ে দিয়ে চলে যায়। আলো দূরে দাঁড়িয়ে দেখতে থাকে সেসব। একটা গভীর নিঃশ্বাস ফেলে ভাবে, সব দোষ ভাইয়ার। আদরের বোন তার ঘাড়েই ফেলতে চাইল। তার কি দোষ? সে কি বলেছিল ইয়াসার মির্জাকে হাত রাখতে? আর এই বদলোকটা সবসময় মাসুম প্রমাণিত হয় সবার কাছে। যত দোষ শেষে হয় আলো ঘোষের। রাত তখন 1:30 ছাড়িয়ে গেছে। মৃদু কোনো আওয়াজে আলোর ঘুম ভেঙে যায়। অন্ধকারে কিছু বুঝতে না পেরে সুইচ টিপে বেডসাইডে টেবিল ল্যাম্প জ্বেলে দিয়ে উঠে বসে। পাশ ফিরে সামিনের দিকে তাকাতেই থমকে যায়। লম্বা মানুষটা কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে, কিছু একটা বিড়বিড় করছে। আলো কিছুক্ষণ সামিনের দিকে তাকিয়ে থেকে সংকোচের সাথে বলে ওঠে, শুনছেন কোনো সমস্যা? সামিন কোনো সাড়া দেয় না, বিড়বিড় করতে থাকে। আলো অনেকটা জড়তা নিয়ে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে এক আকার সমান সংকোচ দমিয়ে রেখে সামিনের কপালে রাখে। মুহূর্তেই চমকে উঠে সে। আগুন থেকে কম নয় তাপমাত্রা। কি করবে কিছু বুঝতে না পেরে ঘরের দরজা খুলে ইলহামের ঘরের দিকে যায়। দরজা খুলে ঋতু অবাক চোখে আলোকে দেখে। আলো নরম গলায় বলে, ওনার গায়ে অনেক জ্বর। ঋতু চুলে খোপা করতে করতে সামিনের ঘরে যেতে যেতে বলতে থাকে, বিকেলেই অনেক জ্বর ছিল, এখন হাত কেটেছে, তখনই বুঝেছি জ্বরের ভাব আসতে চলেছে। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে ঋতুর চক্ষু চড়ক কাজ। আলোর দিকে তাকিয়ে বলে, কি সাংঘাতিক। আলো কিছুটা ঘাবড়ে গিয়ে সামিনের মুখের দিকে তাকায়। ঋতু ছোটাছুটি করে একটা বাটি এনে সামিনের মাথায় জলপট্টি দিতে থাকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এই বডি দেখলে ভেবো না এরা শক্তপোক্ত, এরা সব ভাই বোন খুবই নাজুক। জ্বর হলে খুব সহজেই কাবু হয়ে যায়, পুরো বাচ্চাদের মতো হয়ে যায়। আমাদের শাশুড়ি মারা যাবার পরে প্রত্যেকবার একজনের জ্বর হলে আমি হিমশিম খেয়ে যাই। আমি কত যে নির্ঘুম রাত কাটিয়েছি তার কোনো ইয়াত্তা নেই। বাচ্চাদের মতো সামলাতে হয় এদের। আলো চুপচাপ ঋতুর দিকে তাকিয়ে বলে, তুমি খুব ভালো মেয়ে ঋতু, একেবারে মহিয়সী। ঋতু লজ্জা পেয়ে যায়। ঈশিতা ঘুম ঘুম চোখে সামিনের ঘরে ঢুকে আলোকে বলে, মেজু ভাবিকে নিয়ে এসব করাচ্ছ কেন? স্বামীটা কার? আলো চুপ করে তাকিয়ে থাকে ঈশিতার দিকে, তারপর বলে ওঠে, তুমি ইদানিং আমার সাথে এমন ব্যবহার করো কেন ঈশিতা আপু? ঈশিতা হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, সম্পর্কটা ভুলে গিয়েছো? ননদ হই তোমার। তারপর ঋতুর দিকে তাকিয়ে বলে, ইহান উঠে গিয়েছে ঘুম থেকে, কাঁদছে। তুমি যাও, মেজু ভাবি বড় ভাবি করবে এসব। ঋতু কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে চলে যায়।
ঈশিতা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে আলোকে বলে, ওখানে কে শুয়ে আছে জানো? আমার মা বাবা। তুমি তার প্রতি একটু দরদ দেখাও, আমি তোমাকে আজীবন মাথায় তুলে রাখবো ভাবি। ধীর পায়ে ঈশিতা চলে যায়। আলো ঘরের দরজা বন্ধ করে বিছানায় কিছুক্ষণ বসে থেকে সামিনের দিকে তাকায়। তখনও প্রলাপ বকে যাচ্ছে সামিন। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো তার দিকে এগিয়ে যায়। মাথার কাছে কিছুটা দূরত্ব নিয়ে বসে সামিনের মাথায় জলপট্টি দিতে থাকে। এইবার বেশ ভালো করে সামিনকে লক্ষ্য করে আলো। বেশ সুদর্শন লোকটা। ক্লাস 11-এর মেয়েরা এমনি এমনি লাভ লেটার দেয় না তাকে। অবশ্য এরা 4 ভাই বোনই দেখতে শুনতে ভালো। এদের মধ্যে ইসমাম একটু বেশি সুন্দর। ইসমামের কথা মনে পড়তে আলোর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। সামিনের মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ভাবে, এই লোকটা তার ভাই বোনদের নিজের থেকেও বেশি ভালোবাসে। জান বের করে দেয় ভাই বোনদের জন্য। এই লোক যদি কখনো জেনে যায় যে সে তার আদরের ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করেছে, তাহলে নিশ্চয়ই বেশ কষ্ট পাবে লোকটা। আলোর হঠাৎ খুব আফসোস হচ্ছে সামিনের কথা ভেবে। জলপট্টি দিতে দিতে সামিনকে ভালো করে দেখতে থাকে আলো। লোকটা যতই ত্রুটিপূর্ণ হোক না কেন, একটা কথা আলোর অস্বীকার করতেই হবে, লোকটা একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান। এত অল্প বয়সে একটা সংসারে সবার নিরাপত্তা নির্ভরতার জায়গা। এদের ভাই বোনদের বন্ডিং সত্যি প্রশংসনীয়। সামিন বিড়বিড় করে কিছু কথা বলছে। আলো কৌতূহলবশত একটু ঝুঁকে যায় সামিনের দিকে। সে স্পষ্ট শুনতে পায় সামিন বিড়বিড় করে তার মাকে ডাকছে। আলো বেশ অবাক হয়, এত বড় একজন লোক, অথচ এখন মনে হচ্ছে এর বয়স 8 বছর। চোখ ঘুরিয়ে আলো সামিনের হাতের ব্যান্ডেজের দিকে তাকায়। লোকটা এমন কাণ্ড করে তখন কি প্রমাণ করতে চাইলো আলো জানে না। আলোর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তখনই সামিনের প্রেমে পড়ে যেত। হুট করে কিছুটা সংকোচ নিয়ে আলো সামিনের ব্যান্ডেজের উপর দিয়ে হাত ছুঁয়ে দিতে সামিন জ্বরের ঘোরে আলোর হাত আঁকড়ে ধরে। আলো চমকে উঠে তাকায় সামিনের দিকে। লোকটা কি স্বাভাবিক? তবে সামিন স্বাভাবিক না। আলোর হাত নিজের বুকের সাথে আঁকড়ে ধরে বিড়বিড় করে যাচ্ছে, ভাবছে হয়তো মায়ের হাত আঁকড়ে ধরেছে। আলো হাত ছাড়িয়ে নিতে চাইলে সামিন ছাড়ে না। কিছুক্ষণ সামিনের মুখের দিকে তাকিয়ে থেকে খানিকটা ঝুঁকে আলো অস্ফুট স্বরে বলে, শুনছেন, আমি আপনার মা নই, হাতটা ছাড়ুন। সামিন ছাড়ে না। আলো দেখতে পায় জ্বরের তীব্রতায় সামিনের বন্ধ চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ছে। হঠাৎ কেন জানি আলো নিজের হাত ছাড়িয়ে নিতে মন সায় দিল না। সামিনের উত্তপ্ত শরীরের উষ্ণতায় আলোর হাত গরম হয়ে গিয়েছে। তবু আলো চুপচাপ বসে রইল সামিনের মুখের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি আসলে কেমন লোক ইয়াশার মির্জা? আমার কি আপনাকে আগ্রহ নিয়ে জানা উচিত? ঘুম ভেঙে যাওয়ায় সামিন ধীরে ধীরে উঠে বসে। শরীরে অসহ্য যন্ত্রণা শেষ হয়েছে। কাল রাতের জ্বরে বেশ কাহিল লাগছে শরীরটা। গায়ে এখন আর জ্বর নেই, তবে হাতের যন্ত্রণাটা বেড়েছে। খুব কষ্ট দিচ্ছে সামিনকে ব্যথাটা, তবে আসিয়ার থেকে কম কষ্ট দিচ্ছে। ঘরের মধ্যে আলো নেই। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখে বেডসাইডের টেবিলে জলপট্টি দেওয়ার বাটি রাখা। নিশ্চয়ই ঈশিতা নয়তো ঋতুর কাজ ওসব। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টে ক্লান্ত শরীরে বারান্দায় চলে যায় সে। সকালের রোদে স্নান করে নিতে হবে। আলো ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে সামিনকে দেখতে না পেয়ে ভাবলো বারান্দায় গিয়েছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে সামিনের আলমারির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ আগে ঈশিতার সাথে আলোর একটা ঠান্ডা যুদ্ধ গিয়েছে। ঋতু মাঝখানে বোকার মতো দাঁড়িয়েছিল রেফারি হয়ে। যুদ্ধের কারণ আলোর সামিনের প্রতি উদাসীনতা। কেন আলো সামিনের জামাকাপড় ওয়াশিং মেশিনে এনে রাখে না, কেন যত্ন করে না? আলোর বিরক্ত লাগছে খুব। এই ঈশিতা আপু কি এখন আলো আর ঋতুর শাশুড়ির জায়গা নিতে চাইছে? ইদানিং হাব ভাব দেখলে তো তাই মনে হয়। কি হবে সামিনের জামাকাপড় ধুলে? সামিনকে রাতারাতি পতি দেবতা ভাবতে শুরু করবে এত তাড়াতাড়ি? আরে বাবা, একটু সময় দে সবাই। আলো রানী তো আর মরে যাচ্ছে না। এরা জোর জবস্তি করে সংসার খেলিয়ে ছাড়ছে আলোকে দিয়ে। আজ আলো সামিনের জামা কাপড় ধুবে, সবার কলিজা ঠান্ডা করে দেবে আলো। সবাই তো এই টেনশনেই খাবার খাওয়ায় ছেড়ে দিয়েছে যে কেন আলো তাদের ভোলা ভালা কলিজার টুকরা চোখের মনি বড় ভাইয়ের জামা কাপড় ধোয় না। আলো আলমারি খুলে এক টানে সামিনের ব্যবহৃত জামা কাপড় বের করতে গিয়ে সব ফেলে দেয় নিচে। মুখে চকারান্ত শব্দ করে সব কিছু একটা একটা করে তুলতে থাকে সে। হঠাৎ করে সামিনের ব্যক্তিগত ছোট প্যান্ট দেখে চোখ বড় বড় করে লাফিয়ে 2 পা পিছিয়ে যায় আলো। বড় বড় দুটো নিঃশ্বাস ফেলে সে। অসম্ভব, ওসব আলো ধুতে পারবে না, বেঁচে থাকতেও না, মরে গেলেও না। কারো আলোকে শুলে চড়ানো থাকলে এসে চড়াক, ওসব আলো ধরতে পারবে না, কখনোই না। কিছুক্ষণ ঠোঁট উল্টে দাঁড়িয়ে থেকে কাচুমাচু মুখ করে আপন মনে বলে ওঠে, এ আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে আব্বু আম্মু? স্বামী নামের পুরুষের ওসব ছোট প্যান্ট ধোয়ার জন্যই কি একটা মেয়ের জন্ম হয়েছে? তোমাকে ওসব ধুতে হবে না। সামিন ক্লান্ত শরীরে আলোর পেছনে দাঁড়িয়ে আছে। আলো চমকে উঠে ঘুরে তাকায়। সামিন তার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক গলায় বলে, স্বামী নামের পুরুষের ওসব ধোয়ার জন্য একটা মেয়ের অবশ্যই জন্ম হয়নি। তুমি ওসব রেখে নিজের কাজ করো।
তা কি করে হয়? আপনার বোন তো আমাকে কাঁচা খেয়ে ফেলবে। তুমি তো কাউকে ভয় পাও না, তাহলে এত মাথা ঘামাচ্ছ কেন? ঈশিতা আপুর চোখে এত ভালো হবার প্রয়োজন কি? সাফ সাফ জানিয়ে দাও এসব তুমি পারবে না। আলো চোখ ঘুরিয়ে সামিনের দিকে তাকায়। তাই তো, সে সাফ সাফ জানিয়ে দিলেই তো পারে, কিন্তু সমস্যা হচ্ছে সে আপত্তি জানাতে পারছে না। সে কেন আপত্তি জানাতে পারছে না? কেন? কোথাও তার অবচেতন মনও কি এটা ভাবে এগুলো স্ত্রী হিসেবে তার কর্তব্য? ওই একটা কাগজের জন্য হলেও তার এসব করা উচিত, এমন কিছু কি? আজ কোথায় নিয়ে যাচ্ছেন? আলো সামিনের দিকে তাকিয়ে বলে। সামিন একমনে ড্রাইভ করতে থাকে। মৃদু স্বরে বলে, একটা নতুন জায়গায়। আপনি একজন মেয়র হয়ে এত ঘোরাঘুরি করেন কেন? এভাবে একা একা? আপনার তো শত্রু অনেক। সামিন আলোর দিকে তাকিয়ে বলে। তুমি আমার কথা ভাবো? আলো চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সামিনের হাতের দিকে তাকিয়ে বলে, ব্যথা সেরেছে? ব্যান্ডেজ খুলে ফেললেন যে? হ্যাঁ, সেরেছে। এক বাক্যে জবাব দেয় সামিন। তারপর বলে, 2-4 দিনে আমরা সিঙ্গাপুর যাচ্ছি, প্রস্তুতি নাও। 1 সপ্তাহ কিংবা 10-12 দিন লাগবে। আর এখানকার কাজ? আমার ছেলেরা আছে, ওরা নিজেরাই এক একজন সামিন, ইয়াসার, মির্জা। আলো কয়েক মুহূর্ত পরে বলে, ভাগ্য করে কিছু মানুষ পেয়েছেন আপনি। আপনার ভাই বোন, ভাইয়ের বউ, আপনার বেস্ট ফ্রেন্ড জামিল ভাই, দলের ছেলেরা সবাই খুব ভালোবাসে আপনাকে। সামিন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে আলোর দিকে তাকায়। তারপর বলে, হ্যাঁ, ভাগ্য করে সবাইকেই সেরা পেয়েছি, শুধু বউ ছাড়া। বউটা পচা খুব। সেটা তো আপনার দোষে। কাটকাট জবাব দেয় আলো। সামিন আর কথা বাড়ায় না। ঝগড়া শুরুর পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। কথাবার্তা এখানেই থামিয়ে দেওয়া ভালো। সামিন শান্তি পছন্দ করে। সামিন মহাত্মা গান্ধীর ফ্যান। গাড়ি থেমে গেলে আলো অবাক চোখে আশেপাশে তাকায়। সামিনের দিকে তাকিয়ে বলে, কোথায় এনেছেন? এখানে কি? কাজ আছে, নামো। সামিন গাড়ি থেকে নামে। আলো শাড়ির আঁচল টেনে লম্বা একটা ঘোমটা টেনে নেয়। তারা এসেছে থানা রোডের এতিমখানায়। গাড়ি থেকে নামতেই সামিন আলোকে দেখে থমকে যায়। ঘোমটায় কত সুন্দর, সভ্য, শান্ত লাগছে মেয়েটাকে। এর মুখ দেখে বোঝার উপায় আছে এই মেয়েটা কি সাংঘাতিক। আলো সামিনের দৃষ্টি দেখে অস্বস্তিতে পড়ে যায়। লোকটা এইভাবে কি দেখছে? কয়েক মুহূর্ত পরে সামিন বলে, এসো আমার সাথে। গেটের কাছে দুজন লোক দাঁড়িয়ে সামিনকে স্বাগত জানায়। তারপর তাদের নিয়ে ভেতরে দালানে প্রবেশ করে। 4 তলা বিশিষ্ট এই দালানটিতে মোট 109 জন অনাথ শিশু থাকে। সামিন এগিয়ে যেতে যেতে তার সামনে থাকা লোকটাকে বলে, আজ আমি সাথে করে কিছু আনিনি, আপনাকে টাকা দিচ্ছি, ওদের জন্য কিছু কিনে আনুন কাইন্ডলি। সমস্যা নেই, আজ আপনি দাতা নয়, একজন গেস্ট। আজ ওরা আপনাকে আর ভাবিকে আপ্যায়ন করবে। হেসে জবাব দেয় লোকটা। তারপর সামিন আর আলোকে নিয়ে চলে যায় বড় একটা খোলা মাঠে। সেখানে তাদের অপেক্ষায় বসে আছে এক ঝাঁক প্রজাপতির দল। সামিনকে দেখে 109 জন বাচ্চায় একসাথে চেঁচিয়ে ওঠে। আলো চমকে যায়। সবাই দৌড়ে এসে সামিনকে ঘিরে ধরে। সামিনকে পেয়ে তাদের চোখে মুখে আনন্দের ছটা। আলো পাশে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে থাকে। হঠাৎ করে তার মনটা ভালো হয়ে গিয়েছে। বাচ্চাগুলো কি প্রাণবন্ত, কি বিনয়ী, কি চমৎকার। বাচ্চাদের মধ্যে দুজন দলনেতা সামিনকে টেনে একটা টেবিলের কাছে নিয়ে যায়। সামিন আলোকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আলো হাত নেড়ে মুখ হাসি হাসি করে সবাইকে হাই বলে। সে জায়গা থেকে নড়ছে না। সামিন আবারও আলোর কাছে এগিয়ে এসে বলে, কই এসো, ওদের কাছে এসো। আলো অস্ফুট স্বরে বলে, এখানে আনলেন যে আমাকে? ওই যে নীল ফ্রক পরা ছোট পরীটাকে দেখছো, ওর নাম খুকুমণি। বয়স 4 বছর হয়েছে আজ। তার বহুদিনের ইচ্ছা একটা পরী দেখবে, তাই তাকে দেখানোর জন্য একটা পরী আনলাম। আলো কিছুক্ষণ চুপ করে সামিনের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, খুব সুন্দর চেষ্টা ছিল। এমন সংলাপ বলে ক্লাস 11-এর মেয়েদের পটানো যায়, একজন 25-26 বছরের ভদ্র মহিলাকে নয়। সামিন হেসে ফেলে। তারপর বলে, আপাতত কাউকে পটাতে চাইছি না, এসো, খুকুমণির সাথে পরিচিত হবে। তারপর আলোর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় বাচ্চাদের কাছে। হাসি মজার ছলে পুরো সকালটা বেশ কেটে গেল আলোর বাচ্চাগুলোর সাথে। যখন আলো বাচ্চাদের সাথে দুষ্টুমিতে মত্ত ছিল তখন সামিন মুগ্ধ চোখে আলোকে দেখছে। যখন সামিন বাচ্চাদের সাথে খেলছিল তখন আলো সামিনকে দেখছে। সে না জানলেও তার অবচেতন মনে মুগ্ধ হয়ে দেখছে সামিনকে। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সামিন, তার দৃষ্টি আলোর দিকে। হাত নেড়ে নেড়ে গল্প করছে বাচ্চাদের সাথে। হঠাৎ সামিনের চোখে চোখ পড়তেই সামিন চোখ সরিয়ে নেয়। আলো ধীর পায়ে এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো অত্যন্ত সাবলীল ভাবে বলে, আজকের দিনটা খুবই সুন্দর করে দিয়েছেন আমার।
আপনি ধন্যবাদ ডিজার্ভ করেন। সামিন নাটকীয় ভঙ্গিতে বলে। তাই আমি সার্থক। আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে সামিনকে বলে, আচ্ছা কোনটা আসল আপনি বলুন তো? সেদিনে সেই সামিন ইয়াসার মির্জা নাকি এই সামিন ইয়াসার মির্জা? কোনটা সত্যি? সেদিনে সেই আতঙ্কিত রাত নাকি আজকের এই সকাল? আমি যতদূর জানি একটা খারাপ মানুষ বাচ্চাদের কখনোই পছন্দ করবে না। কোনটা ইয়াসার মির্জার আসল রূপ? সামিন ম্লান হেসে আলোর দিকে এগিয়ে যায়। আলো সামিনের চোখের দিকে তাকিয়ে আছে। আলোর গালে হাত রেখে সামিন অস্ফুট স্বরে বলে, তোমার কোনটা মনে হচ্ছে? আলো চুপ করে থাকে। কিছুক্ষণ সময় নিয়ে বলে, জানি না। সামিন আলোর গাল থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু হেসে বলে, জেনে যাবে, ধীরে ধীরে জেনে যাবে। মনের উপর একদম চাপ দিও না। আছিয়া। ঈশিতা আপু। আলোর ডাকে ঈশিতা চমকে উঠে ঘুরে তাকায়। তারপর হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। আলো অবাক হয়ে যায় ঈশিতার এমন আচরণে। ঈশিতা বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ও তুমি? তুমি এভাবে ভয় পেয়ে গিয়েছো কেন? কার সাথে কথা বলছিলে? শান্ত ভাইয়ার সাথে? ঈশিতা আলোর মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলে, চুপ, ভাইয়া বাড়িতে, শুনতে পেলে শেষ আমি। আলো অবাক হয়ে যায়। কেন তোমার ভাইয়া শান্ত ভাইয়ার কথা জানে না? সে তো জানি। ঈশিতা মুখ কাচুমাচু করে বলে, ভাইয়াকে বলেছি রিলেশন নেই আমার, সব শেষ। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন? একদিন তো জানতেই হবে। ও একটা চাকরি পেলেই জানাবো। প্লিজ ভাবি, তুমি এখন কিছু বলবে না ভাইয়াকে, প্লিজ। ভাইয়া ওকে এখন একদম পছন্দ করে না। আলো ঈশিতার হাত ধরে হেসে বলে, ঠিক আছে বলবো না। তুমি একটু শান্ত হও এখন। ঈশিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কেন এসেছিলে বলো? ওই তোমার ভাইয়ের জামা কাপড় ধুয়েছি আজ, সেটাই তোমাকে জানাতে এসেছি। এবার সবাই শান্তিতে ঘুমোতে পারবে। স্বাভাবিক গলায় বলে আলো। ঈশিতা হেসে ফেলে। তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, আমি মেজু ভাবি, মেজু ভাইয়া, ইসমাম, ইহান, পরি, সিতারা, ফুলির মা, পোনা চাচা, দারোয়ান, রিয়াজ ভাই, এমনকি মেজু ভাবির পেটের মধ্যে থাকা পুচকু, সবাই তোমাদের প্রতি কৃতজ্ঞ ভাবি। আমরা ধন্য হয়ে গিয়েছি, আমাদের উদ্ধার করে দিলে তুমি আজ। আলো চুপ করে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা তাকে বিদ্রুপ করছে। আলোর থুতনিতে হাত রেখে ঈশিতা হাসতে হাসতে বলে, ইস, তুমি যে কি মিষ্টি ভাবি। এখন প্লিজ ভাইয়ার সামনে যেও না, ভাইয়া তোমাকে মিষ্টি ভেবে খেয়ে ফেলবে। ভাইয়া মিষ্টি খুব পছন্দ করে। আলো ঈশিতার হাত নিজের থুতনি থেকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার ছুটে যায় নিজের ঘরে। সামিন তখন ঘর থেকে বের হচ্ছিল। দুজনার ধাক্কা লেগে যায়। সামিনের বলিষ্ঠ বুকের সাথে বাড়ি খেয়ে আলো 2 পা পিছিয়ে যায়। সামিন নিজের জায়গায় দাঁড়িয়ে আছে টান টান হয়ে। অবাক চোখে আলোকে দেখতে থাকে সে। কয়েক মুহূর্ত কেটে গেলে বলে ওঠে, কি আশ্চর্য, তুমি সবসময় এত ছোটাছুটি করো কেন? কোথাও আগুন লাগেনি? একটু ধীর স্থির হও। আলো চুপ করে সামিনকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে। সামিন নিচে নামে। জামিল আর নেহা লিভিং রুমে বসে আছে। জামিলের মুখ শুকনো হয়ে আছে। হেনা উঠে দাঁড়াতে গেলে সামিন ওকে হাত দিয়ে ইশারা করে দাঁড়াতে নিষেধ করে। সিতারা হেনার ব্যাগপত্র নিচতলার গেস্ট রুমে নিয়ে যায়। সামিন জামিলকে বলে, নিচতলায় থাকুক, সিঁড়ি বেয়ে উঠতে হবে না। আর তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? এখনো তো 1 সপ্তাহ সময় আছে হাতে। তুই তো আগামী পরশু চলে আসবি। আমরা তো আছি। হেনা যত্নে থাকবে এখানে। জামিল আমতা আমতা করে বলে, তা জানি ভাই, কেন জানি মন সায় দিচ্ছে না যেতে। উনি তোর চাচা জামিল, চাচার জানাজায় থাকবি না? এক্ষুনি বেরিয়ে পড়। হেনার কিচ্ছু হবে না, তুই যা। জামিল শুকনো মুখে হেনার দিকে তাকায়। হেনা তার দিকেই তাকিয়ে আছে। দুজন দুজনের থেকে দূরে থাকতে পারে না। কেউ কাউকে কাছছাড়া করতে চাচ্ছে না। কি সুন্দর একটা দৃশ্য। সামিন মুগ্ধ চোখে ওদের দেখতে থাকে। জামিল চোখের ইশারায় হেনার থেকে বিদায় নিয়ে চলে যায়। হেনা কিছুটা জড়তা নিয়ে দাঁড়িয়ে থাকে। ঋতু এসে তাকে গেস্ট রুমে নিয়ে যায়। ঈশিতা সিঁড়ি বেয়ে নামতে নামতে সামিনের দিকে তাকায়। সামিন বলে, তুই কাইন্ডলি হেনার সাথে 2 দিন নিচতলার গেস্ট রুমে থাকবি? জামিল খুবই টেন্সড। নিশ্চয়ই থাকবো। এক বাক্যে রাজি হয়ে যায় ঈশিতা। সামিন বোনকে দেখে বলে, তুই কোথাও বের হচ্ছিস? না, ওই রিধি আসবে বাড়িতে আজ, গেটের সামনে দাঁড়িয়ে আছে। রিদি হঠাৎ কি মনে করে? আমি তো বিয়ে করে নিয়েছি। হাসতে হাসতে বলে সামিন। ঈশিতা কপাল কুঁচকে বলে, এ ধরনের মজা ভুলেও তোমার বউয়ের সামনে করো না, তীরে এসে তরি ডুববে। ঈশিতা বাড়ির বাইরে যায়।
সামিন দোতলায় ওঠে। আলো বিছানায় উপরে শুয়ে একটা বই পড়ছিল। কি বই পড়ছে তা বুঝতে পারছে না সামিন। চোখে মুখে মুগ্ধতা মেয়েটার। এই মেয়েটা সামিন বাদে পৃথিবীর সবকিছুর দিকে মুগ্ধ চোখে তাকায়। সামিনের দিকে তাকালে মনে হয় ভস্ম করে দিবে। গলা খাকারি দিয়ে সামিন বলে, ও বাড়িতে যেতে চাও? আলো বই থেকে মাথা তুলে সামিনের দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, নিয়ে যাব। আমি তো যেতে পারি, পথ চিনি আমি। ওটা আমার শ্বশুর বাড়ি, তাই আমিও যাব। কাটকাট বলে সামিন। আলো আপত্তি জানিয়ে কোনো কথা বলে না। আবারও বইয়ের পাতায় চোখ রাখে। সামিনের ইচ্ছে করছে ঘর থেকে বইগুলো সব বের করে ঘরের দরজা বন্ধ করে ওই মেয়েটার মুখোমুখি গিয়ে বসতে, তারপর থুতনি ধরে বলতে, এই মেয়ে, একটু আমাকেও দেখো, এক পলক দেখো। ইচ্ছাকে দমিয়ে রেখে সামিন বারান্দায় চলে যায়। আলো মাথা তুলে পেছন থেকে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন তা দেখল না। দোতলার লিভিং রুমে হাসাহাসি শব্দ শোনা যাচ্ছে। আলোর ঘর থেকে বেরিয়ে একবার উকি দিয়ে দেখে ঈশিতা আরেকটা মেয়ে বসে গল্প করছে। আলো মেয়েটাকে চেনে না, ঈশিতার বন্ধু হবে হয়তো। ঈশিতার চোখে আলো পড়তে ঈশিতা উঠে এসে আলোকে টেনে নিয়ে যায়। মেয়েটা উঠে দাঁড়িয়ে আলোকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। ঈশিতা বলে, ভাবি, ও হচ্ছে আমার বান্ধবী রিধি, তোমাকে দেখতে এসেছে। আলো রিদির দিকে তাকায়। লম্বা ফর্সা সুন্দরী একটা মেয়ে। আলোকে বিনয়ের সাথে সালাম দেয়। আলো সালামের উত্তর দিয়ে বসতে বলে। ওদের টুকটাক কথা বলে চা বানাতে আলো নিচতলায় নেমে আসে। রান্নাঘরে সিতার আর ফুলির মা ছিল। ফুলির মা অবাক হয়ে বলে, আপনি রান্নাঘরে আসছেন? হ্যাঁ, কেন আসতে পারি না? অবশ্যই পারেন ভাবি, আসলে কখনো আসেন না তো, তাই বললাম। আলো মৃদু হেসে চায়ের পানি বসিয়ে দেয় চুলায়, তারপর বলে, আসলে ঈশিতা আপুর বান্ধবী এসছে আমাকে দেখতে। এখন আমি যদি আপ্যায়ন না করি তাহলে ঈশিতা আপু মুখ থাকবে না। আলোর হঠাৎ এমন কর্তব্য জ্ঞান দেখে সিতারা এবং ফুলির মা দুজনেই অবাক হয়। হেনা এসে পেটে হাত দিয়ে রান্নাঘরে দাঁড়ায়। আলো হেসে তাকেও বলে, তুমি চা খাবে? বানাই? হেনা মাথা নাড়ায়। আলো চায়ের পানি বাড়িয়ে দেয়। টুকটাক কথাবার্তা বলতে থাকে সবার সাথে। হুট করে ফুলির মা বলে বসে, আপনি রিদি আপার জন্য চা বানাতে আসছেন? খুবই অবাক করা বিষয়। আলো অবাক হয়ে বলে, তা কেন? ওনার সাথে কি আমার শত্রুতা আছে যে চা বানাতে পারবো না? শত্রুতা না ঠিক। ফুলির মা আমতা আমতা করে বলে, আপনি কি কিছু জানেন না? আলো ঘুরে দাঁড়ায়। কি? কোন ব্যাপারে কথা বলছো? সিতারা ফুলির মাকে ইশারা করে চোখ দিয়ে কিছু না বলতে আলো সিতারাকে ধমক দিয়ে বলে, ওকে বলতে দাও। ফুলির মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, রিদি আপা বড় ভাইজানরে ভালোবাসতো। ঈশিতা আপা তো ঠিক করে রাখছিল বড় ভাবি বানাবো ওই রিদি আপারে। মাঝখান থেকে বড় ভাইজান আপনাকে বিয়ে করে ফেলেছে। সিতারা ধমকের সুরে ফুলির মাকে বলে, হ্যাঁ তো, এইসব কথা বড় ভাবিকে বলছিস কেন? পছন্দ করতেই পারে। আমাদের বড় ভাইজান তো কিছু করেনি, তাই না? সে তো ঈশিতাপুর সব বান্ধবীকে বোনের নজরে দেখেছে। ফুলির মা বলতে থাকে, আমি নিশ্চিত ওই মেয়ে এখনো বড় ভাইজানরে ভালোবাসে। তখন দেখলেন না বড় ভাইজানকে দেখার সাথে সাথে চোখে মুখে কি আনন্দ। আলোর মুখটা থমথমে হয়ে যায়। কাপে চা ঢেলে সিতারাকে বলে, এগুলো ওনাদের দিয়ে এসো সিরাত। সিতারা ট্রে নিয়ে চলে যায়। ফুলির মা আমতা আমতা করে বলে, আপনি কি মন খারাপ করলেন ভাবি? বড় ভাইজান কিন্তু কিছু করেনি, সে বোনের নজরে দেখে, মন খারাপ করবেন না। আলো কয়েক পলক ফুলির মায়ের দিকে তাকিয়ে থেকে চলে যায়। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে লিভিং রুমের দিকে দৃষ্টি যেতেই থমকে দাঁড়ায়। সামিনা রিদি হেসে হেসে কথা বলছে। ঈশিতা কোথাও নেই। আলো এক দৃষ্টিতে ওদের দেখে। সামিনকে দেখে মনে হচ্ছে সে জীবনে হাসেনি। আজ সব হাসি হেসে নিতে হবে। আর হাসির কি ছিরি, যেন একজন আরেকজনের গায়ে পড়ে যাবে। বোনের নজরে না ছায়, যত সব ফালতু কথাবার্তা। কেউ কাউকে বোনের নজরে দেখলে এভাবে গায়ে হেলে পড়ে। আরে এত দূরে বসে আছিস কেন? কোলে নিয়ে কথা বল। যত সব পুরুষ মানুষ, ছাগলের মতো শুধু চুপচুপ ভাব। যে এক জায়গায় সহজে চান্স পেল না, অমনি আরেক জায়গায় চান্স মারতে গিয়ে বসে গিয়েছে। আর এই মেয়েরাও আছে। যে পুরুষের বউ আছে সেই পুরুষটাকে বেশি মধু মনে হয় এদের কাছে। কোনো অবিবাহিত পুরুষ এদের চোখে পড়ে না। ফালতু। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে আলো। সামিনার রীতি হেসেই যাচ্ছে। আলোর কপালে সূক্ষ্ম রেখা দেখা দিয়েছে। হঠাৎ সামিনের চোখে চোখ পড়তেই গুটিয়ে যায় আলো। চোখ সরিয়ে নিয়ে ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকে। মুখটা থমথমে। সামিন কিছুটা অবাক হয়ে যায়। বিড়বিড় করে বলে, যা বাবা, এর আবার কি হলো? ঘরে ঢুকে দরজা ছিটকিনি তুলে দিয়ে একবার ড্রয়ার খুলে কিছু একটা রাখে। আলোর দৃষ্টি বইয়ের দিকে থাকলেও মনোযোগ সামিনে। আলমারির কাছে গিয়ে একটা কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখে। তারপর আলোকে শুনিয়ে শুনিয়ে বলে,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।